সাম্প্রতিক নানা বিষয় নিয়ে চ্যানেল 24 এর অনলাইন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সংলাপ 24 এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ে। আমরা জানি রমজান এলেই দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে দাম সেটা সীমানার বাইরে চলে যায়। কিন্তু কেন যায়? নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের অধীনে প্রথম রমজান এবং এই রমজানে বাজার দর কেমন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা অনুষ্ঠানে আছেন চ্যানেল 24 এর বিজনেস এডিটর ইকবাল হাসান এবং দৈনিক সমকালের বিজনেস এডিটর জাকির হোসেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি অতিথিদের কাছে, তাদের কাছ থেকে জানতে চাইব এবারের এই রমজানে বাজার দরটা কেমন এবং এই বাজার দর নিয়ন্ত্রণে সরকারের যে পদক্ষেপগুলো সেগুলো নিয়েও আমাদের আজ আলোচনা হবে। আমি জানতে চাচ্ছি জাকির হোসেন যে এবারের যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে সেগুলো কেমন দেখছেন? এনবিআর একটা আদেশ রয়েছে যেখানে আপনার উৎপাদন পর্যায়ে সরিষা সহ কিছু ভোজ্য তেলের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এবং ব্যবসায়ী পর্যায়ে আপনার বিস্কুট, তারপরে হচ্ছে আপনার আদা, পোড়ামরিচ, ধনিয়া, আটা, ময়দা, সুজি এগুলোর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। ভ্যাট তো আপনার 3টা পর্যায়ে আরোপ করা হয়: আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে সরকার হয়তো আগে আমদানি পর্যায়ে কিছুটা ভ্যাট কমিয়েছে কিংবা প্রত্যাহার করেছে, তো সেগুলোর মধ্যে আবার কোনো কোনোটি হয়তো উৎপাদন পর্যায়ে পর্যায়ে করেছে। যাই হোক, তো শুল্ক এবং ভ্যাট কমানোর কিছু পদক্ষেপ আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা আবার এও দেখেছি যে সরকার কিছু পণ্যের ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়েছে। তো এই ক্ষেত্রে আসলে উদ্যোগটা প্রভাব একটু মিক্স। যে ক্ষেত্রে বাড়িয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো পণ্যের দাম বেড়েছে। এটা গেল সরকারের ফিসকাল পলিসি, যেটা আপনার এনবিআর করেছে। আর সরকারের আরেকটা উদ্যোগ হচ্ছে সেটা তার মুদ্রানীতির মাধ্যমে সরকার সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রানীতি সংকোচনমূলক অব্যাহত রেখেছে এবং কেন্দ্রীয় ব্যাংক মনে করে সংকোচনমূলক মুদ্রানীতি এই মুহূর্তে মূল্যস্ফীতি কমানোর জন্য দরকার। এটার পক্ষে তাদের যুক্তি রয়েছে। আপনি যদি পরে আলোচনায় আনেন তাহলে আমি সে বিষয়ে আলাপ করতে পারবো। ধন্যবাদ। ইকবাল হাসান, জাকির হোসেন যেটি বলছিলেন সেটির সঙ্গে আপনি একমত কিনা, এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে প্রতিবারের ন্যায় যে অভিযোগ সবকিছুর দাম একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, এবার কি এই প্রশাসন বা সরকার সেই সিন্ডিকেট মুক্ত হতে পেরেছে কিনা? ধন্যবাদ। আমি জাকির ভাইয়ের তথ্যপাতের সাথে একটু যুক্ত করতে চাই যে একটা তো শুল্ক কর কমিয়ে সাধারণ মানুষকে যাতে দামের দিক দিয়ে স্বস্তি দেওয়া যায় সেরকম একটা উদ্যোগ ছিল। দ্বিতীয় যে আরেকটা কথা সরকার বারবারই বলে আসছে যে সরবরাহটা বাড়িয়ে কিভাবে আমরা এই স্বস্তির জায়গাটা নিশ্চিত করতে পারি। সরবরাহ সেটা আমাদের অভ্যন্তরীণ হতে পারে, যেহেতু আমরা মূলত আমদানি নির্ভর, সুতরাং আমদানির উপরেই আমাদের এই সরবরাহের বড় একটা অংশ নির্ভর করে। সেই আমদানির তথ্যপত্র যদি আমরা দেখি যে গেল রমজানের সাথে এবারের রমজান বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যটা প্রকাশ করা হয়েছে যে অক্টোবর 24 থেকে জানুয়ারি 25 পর্যন্ত যেই 3 মাসে আমাদের চিনির আমদানি বেড়েছে 20%, সয়াবিন তেলের আমদানি বেড়েছে 34%, ডাল জাতীয় পণ্যের আমদানি বেড়েছে 44%, ছোলা 64%, মটর ডাল 85%, পেঁয়াজের আমদানি বেড়েছে 2%, যেহেতু পেঁয়াজের মৌসুম চলছে সুতরাং আমদানি হয়তো প্রয়োজন হয় নাই। রসুনের আমদানি মৌসুম থাকার পরও 20%, আদার আমদানি 26% এবং খেজুরের আমদানি 23% বাড়ানো হয়েছে। অর্থাৎ আমরা যদি এর আগের বছরের রোজার সময়ের 3 মাসের সাথে কম্পেয়ার করি, এবার কিন্তু সরবরাহের বিচারে আমার বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকার কথা। এই সরবরাহটা কিভাবে, এই আমদানিটা কিভাবে নিশ্চিত করা হয়েছে? আমরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার শুনছিলাম যে রোজায় যাতে ক্রাইসিসটা না হয় সেটা সামনে রেখে পর্যাপ্ত এলসি করা হচ্ছে, এলসির মার্জিন তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ বাজারে যাতে পণ্য সময় মতো থাকে সেটা নিশ্চিত করা হয়েছে। আমরা কিন্তু পরিসংখ্যানে দেখতে পাচ্ছি।
তারপরেও আপনি সিন্ডিকেটের যে ইস্যুটা করলেন, এখনো পর্যন্ত রোজা 2 দিন পার হয়ে গেছে, বাজারে কিন্তু বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে, এখনো পাওয়া যাচ্ছে না। আমরা কথা বলতে বলতে কিছুক্ষণ আগে একটা খবর আসলে বাণিজ্য উপদেষ্টা আজই একটা কথা বলেছেন, আবারও তাকে প্রশ্ন করা হয়েছিল সয়াবিন তেল নিয়ে, উনি বলেছেন যে 2 দিনের মধ্যে বাজার স্বাভাবিক হবে। উনি কিন্তু এটা 1-1.5 মাস আগে থেকেই বলে আসছেন যে কখনো 10 দিন, কখনো 1 সপ্তাহ, কখনো 5 দিনের মধ্যে বাজারে সরবরাহ ঠিক হয়ে যাবে। এখনো পর্যন্ত তিনি সেটা করতে পারেননি। যেহেতু 34% আমদানি বেড়েছে, তাহলে এই সয়াবিন তেলটা কোথায় গেল? নিশ্চয়ই আছে, কারো না কারো কাছে আছে। সয়াবিন তেলের আমদানি কারা করে? হাতে গোনা 10-12টা প্রতিষ্ঠান। সুতরাং আমরা ওই সিন্ডিকেট শব্দটা যেটা ব্যবহার করি, এটা সিন্ডিকেট বলি নাই বলি, তাদের কাছেই তো সয়াবিন তেলটা আছে। হয়তো খালাস পর্যায়ে আছে, অথবা তাদের গোডাউনে আছে, অথবা জাহাজে আছে। এটা গেলো একটা দিক। দ্বিতীয়ত, আমি এই ভোজ্য তেল নিয়েই আরেকটু কথা বলতে চাই, এই কারণে যে অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ক্রাইসিস ওইভাবে দেখা যায়নি বাজারে, বরং বছরের ব্যবধানে বেশ কিছু পণ্যে কিন্তু এবার দাম কমেছে। খেজুরের ক্ষেত্রে আমরা জানি যে শুল্ক পুরোপুরি তুলে দেওয়ার কারণে 1-150 টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে দাম কমেছে, ছোলা 5-10 টাকা পর্যন্ত দাম কমেছে। এবং পেঁয়াজের দাম, আলুর দাম এবার যেহেতু আমাদের এখানে মৌসুম, সুতরাং মোটামুটি ভাবে কম থাকবে, এটা প্রত্যাশিত ছিল। একজন বড় সয়াবিন তেলের আমদানিকারক, তাকে আমি এই 1-2 দিন আগেই দীর্ঘক্ষণ তার সাথে আমি কথা বলেছি যে ক্রাইসিসটা কোথায়। তাদের ব্যাখ্যা হচ্ছে যে আমরা রোজার আগে দাম 1 দফা বাড়ানোর জন্য সরকারের কাছে গিয়েছিলাম, সরকার স্পষ্টভাবে বলেছে যে এই মুহূর্তে দাম বাড়ানো যাবে না। সরকার যেহেতু দাম বাড়াবে না, সুতরাং তারাও আসলে তাদের দাবি যে বাড়তি দামে পণ্য কিনে আমি লোকসানে কেন সবটা পণ্য বিক্রি করব, বা আমার এই লোকসানটা কিভাবে পোষাবে। সুতরাং তারাই বলেছেন যে সয়াবিনের সরবরাহটা মোটামুটি ভাবে সপ্তাহখানেক বা রোজার 15 দিন পর্যন্ত একটু টানাটানির মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। তার মানে এখানে সিন্ডিকেট, আমি সরকার বদলালাম, আমি সব শর্ত সহজ করে দিলাম, পর্যাপ্ত ডলার দিলাম, শুল্ক তুলে দিলাম, তারপরে যদি সাধারণ মানুষ আমার প্রয়োজনের সময় প্রয়োজনীয় পণ্যটি না পায়, তাহলে আমি এই দোষটা কার ঘাড়ে দিব? একদম ঠিক, একদম ঠিক। জাকির হোসেন, যেটি ইকবাল হাসান বলছিলেন যে 34% আমদানি বাড়ানো হয়েছে, এবং রোজা তো এই সময়ে রোজা আসবে, এটা সবাই জানি আমরা। এমন না যে রোজাটা হুট করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন আগে থেকে যে এই যেই সংকটগুলো আমরা বিগত দিনেও দেখেছি, সিন্ডিকেটের হাতে এগুলো, এই আমদানি পণ্যগুলো আটকা থাকে, তো সেই ক্ষেত্রে কি এই সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিলেন না? সয়াবিন তেল, বিশেষত বোতলজাত সয়াবিন তেল বেশ কিছুদিন ধরে বাজারে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা নিশ্চয়ই একটি অস্বাভাবিক ঘটনা, এবং সরকারের উচিত এটা কেন ঘটছে এবং এটা বন্ধ করা। এ বিষয়ে আমার আমার কোনো দ্বিমত নেই। আমি ইকবালের তথ্যটা আমি জানি না যে বাংলাদেশ ব্যাংকের তথ্যটা ইন টার্মস অফ ভ্যালু নাকি সেটা পরিমাণের তথ্য। এটা ভলিউম, পরিমাণ পরিমাণে, হ্যাঁ পরিমাণে। পরিমাণের হয় তাহলে তো আমদানি আসলেই বেড়েছে, কারণ ভ্যালু হলে আপনার ডলারের বিনিময় মূল্য, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম, এগুলোর উপরে নির্ভর করে। হ্যাঁ, আচ্ছা, পরিমাণ যদি 30% বেড়ে থাকে, তাহলে তো আগের বছরের চেয়ে আপনার সাপ্লাই সিচুয়েশন ভালো থাকার কথা। তো এর আগেও যখন ভোজ্য তেলের দাম একবার বাড়ানো হয়, তার কিছুদিন আগে থেকেই এরকম একটা পরিস্থিতি ছিল। এখন এই যে ধরে রাখা দাম বাড়ানো হবে বলে তখন আমি লাভ করব, সেটা মিল মালিক পর্যায়ে, পাইকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে, আমার ধারণা সব পর্যায়ে, আমি আমি ধারণা বলছি, আমার ধারণা সব পর্যায়ে এটা ঘটছে। সরকার যখন দাম বাড়াবে তখন বাড়তি দরে উনি তার ধরে রাখা পণ্যটা বিক্রি করবে, এবং তাতে উনি স্বাভাবিক যে মুনাফা করেন তার চেয়ে বেশি মুনাফা করবেন। কোথাও কোথাও পাওয়া যাচ্ছে যেটা 1 লিটার ভোজ্য তেলের ভারিত দাম 175 টাকা, সেটা 190 টাকা কিংবা 200 টাকা দরে কেউ লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে। সেটাও তো এটা এক ধরনের অপরাধ, এবং আমরা এখানে সিন্ডিকেট বলি আর যাই বলি, এটা এক ধরনের মার্কেট ম্যানিপুলেশন। এটা স্বাভাবিক যে বাজারের আচরণ সেটা না, এটা অস্বাভাবিক আচরণ। এবং এখানে সরকার এবং সঙ্গে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান দায়িত্ব আছে এই জিনিসটার সাথে, যারা সম্পৃক্ত প্রতিষ্ঠান,
তাদের এখানে আমার মনে হয় যে যেহেতু জিনিসটা অনেকদিন ধরেই চলছে, শুধু এই সাম্প্রতিক সময়ের 1 মাস না, আগেও এক দফা হয়েছে, তাহলে এই সমস্যাটা কেন সমাধান হচ্ছে না? সরকার তো আমি দেখলাম যে কিছু চেষ্টা করছে এবং বলছে যে আমরা রোজায় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে চাই, কিছু জিনিসের দাম কিন্তু আসলে কমেছে। জাস্ট আমি একটা উল্লেখ করি যে মূল্যস্ফীতি এবং দাম কমে আসার মধ্যে একটা পার্থক্য আছে, যে আমাদের মূল্যস্ফীতি এখন গড়ে 10% মতো সর্বশেষ হিসাবে, বার্ষিক গড়, তাই না? তার মানে কি যে আগের বছরে একই মাসের চেয়ে আমার 10% বেশি দরে সামগ্রিকভাবে আমার জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু কিছু জিনিসের দাম যদি আগের বছরের একই সময় কমে যায়, সেটা কিন্তু মূল্যস্ফীতি না, সেটা মূল্য সংকোচন। মূল্যস্তর। কোনো পণ্যের যদি মূল্য সংকোচন হয় সেটা তো ভালো, ওভারঅল মূল্যস্ফীতি থাকলে তো আমরা সেটাকে ইতিবাচক ভাবেই দেখি। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য, যেমন সয়াবিন তেল খুবই নিত্য প্রয়োজন, এই জায়গায় ভোক্তার যে কষ্টটা হচ্ছে সেটা আমি মনে করি যে সরকারকে, অন্যান্য চেষ্টা তো সরকার করছে, এই জায়গাটা সরকারকে দ্রুত অ্যাড্রেস করা উচিত। আমরা যদি এবার দেশীয় যেই পণ্যগুলো, বিশেষ করে সবজি, বেগুন, লেবু, এগুলো কিন্তু সবগুলোই স্থিতিশীল রয়েছে, কিন্তু হঠাৎ করে লেবুর দাম বেড়ে যাওয়ার কারণটা কি? বাজারে কিন্তু লেবু পর্যাপ্ত রয়েছে। তেলের বিষয়গুলো আলোচনা করছিলাম, হ্যাঁ আপনারা সঠিক বলেছেন। আমি গতকালকেও শুনেছি একটি সুপার শপে হাজার হাজার লোকের লাইন ছিল, তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু বাকি যে সবজির বিষয়গুলো সেগুলো তো পর্যাপ্ত রয়েছে, কিন্তু এই লেবুর দামটা বাড়ার এই কারণটা কি? ইকবাল হাসান, আপনার কাছে যদি জানতে চাই। না, আমরাই রিপোর্ট করেছি গত পরশুদিন, রোজা আসার আগের দিন, এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে। তখন এক একটা লেবু 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, গতকাল সেটা গিয়ে দেখি 30 টাকা। তো স্বাভাবিকভাবেই ইফতারের একটা গুরুত্বপূর্ণ আইটেম লেবু, সবাই শরবতের সাথে এটা ব্যবহার করেন। এখানে দুইটা বিষয় উল্লেখ করা যায়, যে যেহেতু এটা একটা লোকাল পণ্য, আমাদের আমদানির উপর এটা নির্ভর করে না, আমরা আমদানিও করি না, সুতরাং লোকাল সাপ্লাই চেইনের উপরে এটার একটা ইয়া থাকে, প্রভাব থাকে। তবে এখন যদি মৌসুমের বিচার করি, লেবুর পুরোপুরি মৌসুম, ভরা মৌসুম কিন্তু এখন না। এখন সবেমাত্র ফুল আসতে শুরু করেছে। 1-2 মাসের মধ্যে, মাস তিনেকের মধ্যে বাজারে পর্যাপ্ত লেবুর সরবরাহ থাকবে। এটা হচ্ছে যদি আমরা ওইভাবে ক্যালেন্ডার হিসাব করি সেটা। আর হচ্ছে যে এখন চাহিদাটা তো হুট করে ডাবল ট্রিপল হয়ে গেছে। যে কোনোদিন লেবু কিনে নাই বা গেল 3 মাসে লেবু কিনে নেই, সেও হয়তো 2টা লেবু কেনার জন্য বাজারে চলে গেছে। ফলে সরবরাহ যদি আমার দ্বিগুণ হয়, আমার চাহিদা হয়তো ওই দ্বিগুণ দিয়েও 1-2 দিন মিট করা যাচ্ছে না। এটা কিন্তু সারা রমজানে যে থাকবে তা কিন্তু না। আপনি দেখবেন যে 1 সপ্তাহ পর ওটা আবার আগের জায়গায় চলে আসবে। আমরা 20 টাকা ডজনেও কিন্তু মাসখানেক আগে লেবু পেয়েছি, কারণ মানুষ ওইভাবে লেবু খায়নি তখন। এখন 20 টাকা 1 পিসও পাওয়া যাচ্ছে না। আবার 1 সপ্তাহ পরে দেখবেন যে মানুষের মধ্যে যখন মোটামুটি একটা স্টেবল ইয়া চলে আসবে, তখন কিন্তু লেবু আবার ইয়া চলে আসবে। মানে এইটা আমার মনে হয় যে সাপ্লাই চেইনের চেয়ে বড় কথা হচ্ছে যে কিছু আছে আমরা, মানে যারা ক্রেতা, তাদের আচরণগত সমস্যা আছে, যে জিনিসটার দাম বাড়ে আমরা সেইটাই একটু কেনার জন্য মোটামুটি চেষ্টা করি, বা একটু দাম দিয়ে বেশি বেশি দিয়ে হলেও আমরা কিনতে চাই। দ্বিতীয়ত একটা গোষ্ঠী তো এটা কাজ করে, হয়তো লেবু সরবরাহ হঠাৎ করে কেন বাড়লো, তারা হয়তো দীর্ঘদিন ধরে বা 15-20 দিন ধরে একটা লেবুর স্টক করেছিল, কালকে দাম বাড়ার কারণে বাজারে হুট করে তারা ছেড়ে দিছে। এটা যে আমার জেনারেল সাপ্লাই চেনের সিস্টেমের মধ্যে ছিল তা কিন্তু না। একটা জায়গায় কিছুদিন রোজাকে সামনে তারা জানে যে রোজার দিন, রোজার 1-2 দিন বা 5 দিনের মধ্যে আমার লেবুর চাহিদাটা ব্যাপক থাকবে, আমি ওই সময়টা যদি সেল করি আমি দ্বিগুণ তিনগুণ লাভ নিয়ে বেরোয় আসতে পারবো। এখন এটা আমাদের প্র্যাকটিস, এটা যে হুট করে হয়েছে তা না, প্রত্যেকটা সময়ই কিন্তু আমরা এটা দেখি। ঈদের আগে হুট করে মুরগির দাম 50 টাকা কেন বাড়ে? আমার কি ওই 3 দিনে সাপ্লাই কমে যায় না? সেটা না, আমার কেনাটা বেশি হয়, বা এখানে একটা গোষ্ঠী হয়তো ওই ঈদের 4-5 দিন আগের বা তারও কিছুদিন আগে কম বিক্রি করেন, ওই লাস্ট মোমেন্টে বেশি বিক্রি করবেন বলে। বেগুনের ক্ষেত্রেও তাই। এখন তো আমার 30 টাকা 40 টাকার উপরে বেগুন হওয়ার কথা না, আমার কেন এখন 80 টাকা বেগুন হচ্ছে? শশা তো হুট করেই আমার, মানে বৃষ্টি এসে শশার ক্ষেত সব নষ্ট হয়ে যায়নি, আমার কেন ডাবল দামে শশা কিনতে হবে? এখানে আমার মনে হয় জাকির ভাই আরো ভালো বলতে পারবেন যে ক্রেতাদের আচরণগত কিছু বিষয়াদি রয়েছে। আর একটা গোষ্ঠী, আমরা তো সবসময় বড় সিন্ডিকেটের দিকে নজর দিই, যারা
ছোট মাঝারি গোছের ব্যবসা করেন তাদের মধ্যেও যে এই প্রবণতা নাই তা কিন্তু না। সবাই কিন্তু এই ক্যালেন্ডারটা মেনটেন করেন যে আমি রোজার কতদিনের মধ্যে আমার এই জিনিসটা বিক্রি করলে লাভ বেশি হবে, ঈদের আগে আমি আবার এই মালটা বিক্রি করবো কিনা, স্টক করবো কিনা। আমার মনে হয় এটা বড় ধরনের নজরদারি দিয়েও খুব বেশি যে সমাধান করা সম্ভব তা না। কারণ আমার তো বাজারে আরো বড় পণ্য নিয়ে ক্রাইসিস আছে। আমি সয়াবিনের দিকে নজরদারি বাড়াবো নাকি আমি লেবুর দিকে নজরদারি বাড়াবো? সামগ্রিকভাবে একটা মনে হয় যে এখানে কিভাবে সমাধান আসতে পারে সেটা চিন্তা করা দরকার। জাকির হোসেন, আপনি কি বলবেন এই বিষয়ে? ইকবাল হাসান যে বিষয়গুলো নিয়ে বলছিলেন, ইকবালের শেষ কথা দিয়ে শুরু করি। আসলে মার্কেট মনিটরিংটা মানে ব্যাপকভাবে মানে বিস্তৃত রেঞ্জের পণ্যের উপরে ওইভাবে করা যায় না, কারণ প্রচুর লেবুর কথাই বলি। এটা হচ্ছে যে লেবুর দাম কিংবা শসার দাম বৃদ্ধি, এটা রমজানের চাহিদা জনিত দাম বৃদ্ধি। আবার এটা দেখবেন যে আপনার বিভিন্নতা আছে। আপনি যদি এমন হয় যে পাইকারি বাজার থেকে, কারওয়ান বাজার থেকে আপনি লেবু কিনবেন, তাহলে হয়তো আপনি খালি একটু কমে বলতে অনেকেই, আমি সামাজিক মাধ্যমে দেখেছি যে কেউ হয়তো বলছে যে আমি 70 থেকে 80 টাকা খালিতে লেবু কিনেছি। কেউ হয়তো হাতিরপুল বাজার থেকে কিনেছে, সে 100 টাকার বেশি দরে কিনেছে। কেউ যদি মনে করেন যে মহল্লার ভ্যান থেকে কিনে, সে তো আরো কম দামে কিনেছে। সময়ও ইয়ে করে যে যখন বিক্রেতার মোটামুটি ভাবে তার স্টক শেষ হয়ে যাওয়ার পথে সে বাড়িতে চলে যাবে, তখন হয়তো সে আরো কম দামে বিক্রি হচ্ছে। তবে হ্যাঁ, যে আপনার বেগুন, শশা কিংবা লেবু জাতীয় পণ্য রমজানে কিছুটা দাম বৃদ্ধি কিংবা কোনো ক্ষেত্রে দেখা যায় যে abnormal দাম বৃদ্ধির পেছনে জিনিসটা হচ্ছে যে এই সময় বাড়তি চাহিদা থাকে এবং বিক্রেতা সুযোগ খোঁজে অতি মুনাফা। আর হচ্ছে ক্রেতার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মানে সে হয়তো একটু বেশি কিনতে পারে, যে দাম আরো বেড়ে যেতে পারে, তার আচরণগত কিছু বিষয় থাকতে পারে, কিংবা এমনও হতে পারে যে কোনো ক্রেতাদের মধ্যে যাচাই করার প্রবণতা কোনো ক্রেতার থাকে, হয়তো বলে যায় যে এক খালি লেবু দেন, টাকা যায় নিল। হ্যাঁ, এরকম নানান ফ্যাক্টর কাজ করে। আর যেটা হয় যে যেহেতু এটা খুব বড় আকারের কোনো ইম্পোর্ট নাই, বড় আকারের দেশের বা চাল কিংবা ডাল এই জাতীয় পণ্য না, স্বাভাবিকভাবে এটার সাপ্লাই চেইনের ব্যবস্থাপনা কিংবা অন্যান্য বিষয়ে আমার মনে হয় যে সরকারের মনোযোগও ঠিক সেভাবে নেই। আরেকটা হচ্ছে কি যে আপনার বাজারে গিয়ে অভিযান বা পুলিশি কাজে কোনো ব্যবস্থা নিয়েও অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এটা লাভ হয় না। হ্যাঁ, বাজারে ভোক্তা অধিদপ্তর কিংবা অন্যান্য সংস্থা যে তাদের যে তৎপরতা আছে, তাদের তৎপরতা নিয়ে অন্য আলাপ হতে পারে, তাদের তৎপরতা থাকবে, তারা বাজারকে মনিটরিং করবে। তার মানে এই না যে বিক্রেতা বাধ্য হয়ে আপনার জিনিসপত্র দোকান বন্ধ রেখে পালিয়ে চলে যাবে, সেটাও আবার আরেক ধরনের পরিস্থিতি তৈরি করে। জরিমানা কিংবা দোকান বন্ধ করে দেওয়া, সেটার নানান ধরনের ব্যাখ্যা আছে, আলোচনাও হতে পারে তা নিয়ে। আমি মনে করি যে এখনকার এই যে কিছু পণ্যের দাম বৃদ্ধি লেবুর মতো, সেটা অতিরিক্ত চাহিদাজনিত এবং ক্রেতার একটু বাড়তি মুনাফা, যে সময়টা আমি আমার একটু বাড়তি মুনাফা নিতেই হবে যেহেতু মানুষ বেশি কেনে, হ্যাঁ, সেটার একটা প্রবণতা এবং ক্রেতার কিছু আচরণগত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। ক্রেতাদের বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা যদি ভোক্তাদের কথা বলি, যে ভোক্তারা হঠাৎ করে কেন বেশি কিনে ঘরে রেখে দিতে হবে, এইটার কারণে কি মূল্য বৃদ্ধি হয় কিনা? ইকবাল হাসান, দুজনের কাছে এই প্রশ্ন। ইকবাল হাসান যদি প্রথমে বলেন। হতে পারে সচেতনতা, মানুষের সচেতনতার যে বিষয়টি, না এটা কিন্তু আমাদের দেশে আছে, প্যানিক বাইং যেটাকে আমরা বলি, যে কিছুই না, বাজারে হয়তো পর্যাপ্ত সরবরাহ আছে, আমি না জেনে না শুনে একজনের মুখের কথার ভিত্তিতে কিন্তু অনেক সময় অনেক সিদ্ধান্ত নেই। আপনাদের মনে আছে কিনা যে লবণের ক্ষেত্রে একবার হয়েছিল 150-200 টাকা কেজি পর্যন্ত, অথচ এটার কিন্তু কোনো ক্রাইসিস ছিল না, বা হঠাৎ করে কিন্তু লবণ বাজার থেকে উধাও হয়ে যায়নি। এখন আমি স্বাভাবিক সময়ে ধরেন এই যে লেবুর কথাই ধরি, আমি হয়তো 1 ডজন লেবু কিনি বা 1 হালি লেবু কিনি। আমি যদি হুট করে মনে করি যে না, রোজার আগের দাম বাড়তে পারে বা ইফতারে আমার বেশি প্রয়োজন, আমি যদি 3 হালি কিনি, তো আমি তো 3 জনেরটা তখন একা কিনে নিলাম। তো স্বাভাবিকভাবেই সবাই যদি এই প্রবণতা বা এই ধরনের টেন্ডেন্সির মধ্যে থাকেন
একটা তো বাজারে ক্রাইসিস তৈরি হয়। আবার যারা বিক্রি করেন তারাও তো ক্রেতাদেরকে কিন্তু রিড করতে পারেন, তাদের ওই রকম একটা ক্যাপাসিটি আছে যে আমি যখন 1 ডজন কিনি তার জায়গায় যখন 3 ডজন কিনবো, ও কিন্তু বুঝে ফেলে যে মোটামুটি ভাবে এই ধরনের প্রবণতা আরো 2-4-5 জনের মধ্যে আছে। তো বাজারে সরবরাহ কম হোক বেশি হোক এই সিদ্ধান্তের জন্য ও কিন্তু আর অপেক্ষা করে না, ও অটোমেটিক এটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এই জন্য আমাদের কিন্তু মানে বহুবার সচেতনতার কথা বলা হয়, কিন্তু এই জায়গাটায় আমরা মনে হয় সবচেয়ে কম গুরুত্ব দিই। কারণ আমাদের মধ্যে একটা প্রবণতা আছে আমি আমার চিন্তাটাই করি, আর 5 জন বাজারে গেলে আমি বাড়তি কিনলাম এটার কুফল যে ভোগ করতে পারে এই চিন্তাটা আমাদের মধ্যে আসলে খুবই কম আছে। আমাদের তো ইন্ডিয়াতে আমরা দেখি যে 100 গ্রাম মাছ কিনে, বড় একটা মাছ থেকে 100-200 গ্রাম কেটে কিন্তু মাছ কিনে নিয়ে যাচ্ছে। আমাদের মনে হয় এই চর্চাটা বেশি যে আমরা যতটা কিনবো আমাদেরকে একটু ভালো মতো জাহির করার একটা চেষ্টা বা প্রচেষ্টা থাকে। এইটা আমার মনে হয় যে একটা বড় ক্রাইসিসের পেছনে কারণ হিসেবে কাজ করে। আপনিও কি তাই মনে করেন জাকির হোসেন, এবং এটা রোধ করা যায় কিভাবে? না, সেটা আমি মনে করি যে এটা অনেকগুলো কারণের একটি। হ্যাঁ, পণ্যের দর আসলে বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে। আমি লেবুর প্রসঙ্গে আবার আসি। মনে করেন যে আপনি 5টার সময় ইফতারের 1 ঘন্টা আগে আপনি লেবু কিনতে গেলেন, তো দোকানি নিশ্চয়ই মনে করবে যে ওনার আজকে তো লেবু লাগবেই, তাই না? তাহলে উনি তার সাইকোলজিতে এরকম আছে যে ইনি লেবু কিনবেন। তো দোকানের কেনা যদি 50 টাকা হয় তাহলে উনি ওটাকে 100 টাকা যাবে, এটা খুব স্বাভাবিক যে লোক লেবু কিনবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমার যদি এরকম পরিস্থিতি আমি বুঝি যে ক্রেতারও কিছু কৌশলগত বিষয় আছে, যে ইফতারের সময়টাতে আমি যখন এই জাতীয় পণ্য কিনতে যাব বাড়তি দর থাকবেই। তো ঠিক আছে, আমার যদি সময় থাকে তাহলে আমি সকালে একটু বাজার হাতে সময় থাকলে 4টা-5টা দোকান যাচাই করে, একটু পাশের বাজারে যাচাই করে যদি আমি একটু কিনি, আমার মনে হয় যে একটু বেটার পাওয়া যায়। এই জাতীয় পণ্যের দাম কিন্তু 50-60 টাকাও ভ্যারি করে। দেখেন, জিনিস কিন্তু 4টা, এক হালি লেবু। আপনি কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে তিনি 180 টাকায় কিনেছেন, আবার কেউ স্ট্যাটাস দিচ্ছেন তিনি মাত্র 80 টাকায় কিনেছেন। দুটাই কিন্তু হ্যাঁ মানে সত্যি। তো আমার মনে হয় যে এক্ষেত্রে ক্রেতাদের তো সচেতনতা নানান ভাবে একটু কৌশল অবলম্বন করা, এগুলো তো আছেই। আর শুধু ক্রেতাদের উপর আমি দোষ দিতে চাই না, তো বাজারের আচরণটা এমন হওয়া উচিত যে এরকম একটা পরিস্থিতিতে মানুষের দরকার বলে আমি দ্বিগুণ করে দিলাম। এই জায়গা থেকে বাজার কিভাবে বেরোতে পারে, সেটা আবার আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক দোকানে যাওয়াও তো সম্ভব না। কিছু বিষয়টা আছে নৈতিক, মানুষের মধ্যে নৈতিকতার জায়গাটা যদি আমরা কোনোভাবে একটু ইয়ে করতে পারি, যে এস্টাবলিশ করতে পারি, যে এই আমরা যেমন এটা সংযমের মাস, একজন দোকানি হয়তো তিনি রোজাও আছেন, তো তিনি রোজা থেকে এক ধরনের ইবাদত করছেন, অথচ এইখানে উনি ব্যবসায়ের জায়গায় উনি যে কাজটা করছেন সেটা এক ধরনের অপরাধ। উনি তো একটা জিনিস 50 টাকায় কিনে 150 টাকায় বিক্রি করতে পারেন না, তাই না? তো এটা এক ধরনের অপরাধ। তো আমার মনে হয় যে এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আবার সরকারেরও হতে পারে যে ঠিক আছে, আমরা বড় পণ্যগুলো বেশ কিছুদিন ধরে মনিটর করে আসতেছি, ঠিক রোজার সময় যে সমস্ত পণ্যের চাহিদাগুলো হঠাৎ বেড়ে যায়, এরকম কিছু সিলেক্টেড আইটেম খুঁজে সরকারও যদি একটু মডেস্ট ওয়েতে, যে ঠিক আছে কাউকে পলিশিং না করে দোকানদার যাতে উঠে যেতে বাধ্য না হয়, কোনো উপায় আছে কিনা যে এগুলোর দাম সার্বিকভাবে একটু নিয়ন্ত্রণে রাখা যায় কিনা। হ্যাঁ, আমি হয়তো এখনই বলতে পারবো না যে সেটা আসলে কি কি কৌশল হওয়া উচিত। আমার মনে হয় যে এখানে সরকারের ইন্টারভেনশন করতে পারে। সরকার বলতে যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আরেকটা জিনিস করতে পারে, যারা বাজারের বেসরকারি খাতের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। এই যে বাজার সমিতিগুলো আছে, তাই না, বিভিন্ন মার্কেটের, তারাও একটু যদি ইন্টারভেনশন করে সরকারকে সহযোগিতার হিসাবে, সরকারকে না মানুষকে সহযোগিতার জন্য যদি তারা করে, তারা যদি দেখে যে না এটা এমন সাপ্লাই ভালো, এটা কেনা হচ্ছে আজ কারণ বাজারে হয়তো 30-40 টাকা, তারা যদি একটুখানি ঘুরে ফিরে দেখে, কিংবা কাঁচা বাজার গুলোতে তারা যদি, যারা সমিতি আছে তারা যদি দেখে যে 30 টাকার জিনিস 200 টাকা বিক্রি করতেছে, তাহলে তারা নিবৃত্ত করতে পারে সেই সমস্ত দোকানীদের। নানান মেকানিজম আছে যে এগুলো থামানোর জন্য। বলেন। আচ্ছা, ইকবাল হাসান এবং জাকির হোসেন দুজনের কাছে আরেকটি প্রশ্ন আমার, সেটি হলো দীর্ঘদিন ধরেই শুনছি অনেকে বলছেন যে এই নিত্য পণ্য মূল্যটা রোধ করার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য
প্রযুক্তি ব্যবহার, আসলে প্রযুক্তি ব্যবহার করে এই দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ সম্ভব কিনা? কারণ আমরা দেখি, আমরা সবাই যে বাজারে যে বাজার করি তা না, আমার ঘরের নিচেও কিন্তু বাজার বসে। তো কিভাবে এই সবকিছু মিলিয়ে এই প্রযুক্তির ব্যবহার দিয়ে মূল্যটা নিয়ন্ত্রণ করা সম্ভব, বা আদৌ সম্ভব কিনা? এখন মূল্য, আমার জিনিসপত্র আসলে উৎপাদন কে করে, মধ্যস্বত্বভোগী কে এবং ভোগ করে কে শেষ পর্যন্ত, এটার একটা চেইনটা একটু লক্ষ্য করতে হবে। আমার প্রযুক্তি তো এখন মোটামুটি সব জায়গায় চলে গেছে, কিন্তু এই প্রযুক্তিটার উপযোগী ব্যবহারটা কিন্তু এখনো সবাই ওইভাবে আত্মস্থ করতে পারে নাই। আমরা এই যে শীতকাল হইলে প্রচুর সবজি নিয়ে অনেক নেতিবাচক খবর আসে। নেতিবাচক ওই অর্থে যে কৃষকের পক্ষে এটা যায় না খবরগুলো, কৃষক উৎপাদন খরচ তুলতে পারেন না, বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেন রাস্তায় ফেলে দিয়ে। এখন তাকে আপনি এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রযুক্তির সাথে কোপ আপ করে কিভাবে তাকে সাপ্লাই চেনের মাধ্যমে আনবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ আসলে। এখন আমি যদি শুধু ঢাকা কেন্দ্রিক প্রযুক্তির কথা চিন্তা করি, তাহলে তো আমার প্রোডাক্টের ন্যায্য মূল্যটা নিশ্চিত হলো না। আমার যদি উত্তরবঙ্গে 2 টাকায় ফুলকপি এনে ঢাকায় যদি আমি 20 টাকা 25 টাকার মধ্যে প্রযুক্তির মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করি, আমার তো তাকে বাদ দিয়ে হিসাবটা করা হলো। এখন তাকে বাদ দিয়ে তো আমার প্রযুক্তিটা মানে করা যাবে না, সেটা তো সুষম কোনো প্রযুক্তির ব্যবহার এটা নিশ্চিত হবে না। এখন একটা হতে পারে যে এখন অনেক জায়গায় যেমন সুপার শপগুলো কন্ট্রাক্ট ফার্মিং এ চলে গেছে, তারা তাদের দরটা একরকম ভাবে নিশ্চিত করছে, তাদের কৃষকও টাকা পাচ্ছে, তাদের কৃষকরা কিন্তু আর ওই মূল্য পাচ্ছে না বলে আর করছে না, প্রতিবাদ করছে না। প্রতিবাদ করছে কারা? যারা নিউট্রাল কৃষক, যারা তাদের মতো পণ্য উৎপাদন করেন এবং ফরিয়াদের উপরে নির্ভর করে তাদের বাজার ব্যবস্থাপনার সাথে তারা সম্পৃক্ত। তো এইখানে আমার মনে হয় যে বিশেষ কোনো ব্যবস্থা নিশ্চিত করা যেতে পারে, সেটা স্থানীয় পর্যায়ে যেগুলো কৃষি অফিস আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইং আছে, তারা তাদের এই জায়গাগুলোতে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে নিশ্চিত করবেন, এটা তো অবশ্যই সম্ভব আমার মনে হয়। কেন সম্ভব? আমি যদি আমার একেবারে লোকালি আমার প্রোডাক্টের ইনপুট কস্টটা বা প্রোডাক্টের আজকের দরটা আমি ওখানে দিতে পারি, তাহলে তো আমি ঢাকায় বসেই ওখানে প্রোডাক্টের মূল্য কত, আমার ট্রান্সপোর্টেশন কস্ট কত, আমার লস কত, কত পার্সেন্ট কি অ্যাডজাস্ট করলে আমার প্রফিট কত পার্সেন্ট করব, এটা তো খুব সহজেই করা যায়। কিন্তু এটা তো আমার সম্ভব হচ্ছে না, যে কারণে এই প্রযুক্তিটা খুবই ভালো, কিন্তু নিশ্চিত করার ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে দুর্বলতা, সেই ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতাগুলা কাটানো জরুরি। এবং এখানে স্থানীয় প্রশাসন একেবারে প্রান্তিক পর্যায়ে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো কাজ করে এটা নিশ্চিতে, তাদেরকে আরো সক্রিয় ভূমিকা পালন করা দরকার। জাকির হোসেন, যেটি বলছিলাম যে প্রযুক্তির ব্যবহার, পণ্য মূল্য নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার তো আছেই। তো এই বিষয়ে আমার কারিগরি জানাশোনা কম, তবে আমি এটুকু বলতে পারি যে পণ্য মূল্যের ক্ষেত্রে সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সব পর্যায়ে সঠিক তথ্য পৌঁছানো এবং মিথ্যা তথ্য ও অপতথ্য রোধ করার জন্য যদি আপনি প্রযুক্তির ব্যবহার করেন এবং সেইটার অ্যাক্সেসিবিলিটি যদি ম্যাসিভ হয়, বিস্তৃতভাবে হয়, তাহলে আমার মনে হয় যে এটার মাধ্যমে সেটা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রযুক্তির ভূমিকা রাখতে পারে। এখন সরকারের এ নিয়ে কি চিন্তা আছে আমি জানি না। আমরা জানি যে আগের চেয়ে, এবং এই প্রযুক্তি যদি, যেহেতু মানুষ সবাই এখন মোবাইল ফোন ব্যবহার করে এবং স্মার্টফোন ব্যবহারের পার্সেন্টেজও দেশে এখন অনেক, সেক্ষেত্রে এই প্রযুক্তি যদি মোবাইল ফোনের সঙ্গে সম্পৃক্ত করা হয়, যে মানুষের জন্য খুব সহজে মানুষ সেই প্রযুক্তির সুবিধা পেতে পারেন, তাহলে আমার মনে হয় যে কাজে লাগতে পারে। সরকারের অন্যান্য প্রচেষ্টার সঙ্গে এটাও একটা প্রচেষ্টা হতে পারে। এই যে সরকারি উদ্যোগ এবং বেসরকারি বিভিন্ন সংস্থাকেও দেখি যে বিশেষ করে রমজান আসলে বিভিন্ন অভিযান পরিচালিত হয়। অনেকে বলেন যে এই অভিযানের কারণেও কিন্তু মূল্যটা বা দামটা বেড়ে যায়। আপনারাও কি তাই মনে করেন, ইকবাল হাসান? না, এটা হতে পারে, হতে পারে। এটা এক ধরনের প্যানিক যে তৈরি করে না তা কিন্তু না। আমরা বাজারে যে প্রক্রিয়ায় অভিযান দেখি বা অভিযান চালানো হয়, এটা যারা বাজার নিয়ে কাজ করেন, যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করেন, তারা মনে করেন যে বাজারে অভিযান চালানোর
এইটা প্রপার প্রক্রিয়া না, এতে মানুষের মধ্যে বরং মানে আতঙ্কটাই বেশি ছড়ায়। এখন ধরেন যে একটা দোকানিকে আপনি গিয়ে ইনস্ট্যান্ট কিছু ত্রুটি খুঁজে বের করলেন, এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে কাজ হয়, হাজার হাজার ইয়া থাকে, ওর মধ্যে তো দু একটা ত্রুটি আপনি চাইলে যে কোনো সময় খুঁজে বের করতেই পারেন। আমি বলতেছি না যে ত্রুটি থাকতেই হবে, অবশ্যই ত্রুটি মুক্ত রাখা উচিত, কিন্তু খুঁজে পাওয়াটা বরং সহজ। এখন আপনি ত্রুটি বিচ্যুতি খুঁজে 1-2 লাখ টাকা জরিমানা করলেন, এখন ওই দোকানদার ওই জরিমানার টাকা তো দিন শেষে ভোক্তার কাছ থেকেই উঠাইতে চাইবে। ওর তো আর বাড়ির জমি বিক্রি করে এনে তারপরে ওই ব্যবসা চালানোর জন্য ওই 2 লাখ টাকা অ্যাডজাস্ট করবে না। সুতরাং প্রত্যক্ষভাবে বা পরোক্ষ যেটাই বলি না কেন, যে সরকার যদি তাকে জরিমানা করে তার ভুলের জন্যই, সেই টাকাটা তো সে দিন শেষে ওই ভোক্তার ঘাট থেকে যে কোনো উপায়ে ওটা তো বাড়ানোর চেষ্টাই করবেন। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত, এই যে যে অভিযানের পর আমরা দেখি যে মানে কিছু কিছু দোকান বন্ধ হয়ে যায়, বা এখন একটা বাজারে 10টা দোকান আছে, সাপোজ সয়াবিন তেল পাওয়া যায়, 2টা দোকান অভিযানের কারণে বন্ধ, তো 8টা দোকানে আপনি তখন প্রোডাক্ট পাচ্ছেন, স্বাভাবিকভাবে ওটার একটা অনৈতিক চর্চা নেওয়ারও তো সুযোগ বা প্রক্রিয়া থাকে। তো ওইটা অজুহাতে বা আবার সাপ্লাই চেনের বিষয় দিয়ে তো দাম বাড়ানোর একটা প্রক্রিয়ার মধ্যে ওটা যেতেই পারে। আর তৃতীয়ত, অভিযান তো এখানে আমাদের দেখা যাচ্ছে ঢাক ঢোল পিটিয়ে অভিযানগুলো চালানো হয়, মিডিয়াতে খবর দিয়ে, তারপরে আমার তো ধারণা যে এরও আগে ব্যবসায়ীরাও জেনে যান যে কালকে এখানে অভিযান চালানো যাবে। তো অভিযানের ফলাফল কি হবে এটাও হয়তো ব্যবসায়ীরা মাঝে মধ্যে আঁচ করতে পারেন, সুতরাং তারা তাদের মতো করে চিন্তা তো করেনি অনেক সময়, এটা আমার ধারণা। কি জাকির হোসেন, এই অভিযানটা কি এইভাবে হওয়া উচিত নাকি কোনো বিকল্প পরামর্শ আছে? আচ্ছা, অভিযান আসলে এটা ঠিক একভাবেই এটাকে ব্যাখ্যা করা মুশকিল। আমি বলি যে ধরুন যে কোথাও পণ্য ট্রাকে বোঝাই করার পর একটা স্থানীয় পর্যায়ে কিছু লোকজন চাঁদাবাজি করছে, টাকা নিচ্ছে তার কাছ থেকে, তাই না? ট্রাক মালিকের কাছে অথবা যিনি পণ্য সরবরাহকারী। আপনি যদি সেখানে অভিযান করে এই চাঁদাবাজদের ধরেন তাহলে এটা ভালো। এরপর আপনি যদি একটা সবজির ছোট দোকানে তার ক্যাশ মেমো নেই, এ কারণে তাকে 1 লাখ টাকা জরিমানা করে দোকান বন্ধ করেন, তাহলে সেটা আবার আপনার এই কোনো কাজে লাগবে না। তো আপনার দেখতে হবে যে আপনি কোথায় কি করছেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি পণ্যের চাহিদা এবং সরবরাহের যে হিসাব আমরা দেখি বাণিজ্য মন্ত্রণালয় কিংবা অন্যান্য, এটা আমরা দেখছি যে এটা জাস্ট একটা হয়তো 10 বছর আগের তথ্য, একটা সময় ভেদে এটাকে প্রাক্কলন করে খানিকটা বাড়ানো হলো, কিংবা খুব প্রকৃত চাহিদা এবং সরবরাহের নিরূপণের প্র্যাকটিস কিন্তু আমরা দেখছি না। এটা একটা গ্যাপ আছে। তো মার্কেট মনিটরিং এর জন্য এটা খুব দরকার। এই যে সয়াবিন তেল দেখেন, এই যে সয়াবিন তেল আমরা আমদানির তথ্য পাচ্ছি যে 36% বেড়েছে, কিন্তু আমরা সয়াবিন তেল বাজারে খুচরা দোকানে পাচ্ছি না। আপনি এইখানে মনিটরিং করেন, এটা বের করেন ভিতরে সয়াবিন তেল কোথায়। হ্যাঁ, আমার মনে হয় যে বাজার তদারকির দরকার আছে, বাজার অভিযানেরও কোথাও কোথাও দরকার আছে। যদি সেটা বাজারের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত না করে, মার্কেটকে যদি আতঙ্কিত না করে, সেই জায়গায় আপনি করেন। কিন্তু যদি আপনার অভিযানের কারণে পণ্যের সাপ্লাইতে গিয়ে আবার সমস্যা হয়, যে মানুষ ভয় পেয়ে দোকান বন্ধ করে চলে গেল, হ্যাঁ, ক্রেতারা গিয়ে কিনতে পারলো না, সেই অভিযানের তো আবার কোনো আউটকাম নাই। তো আমার মনে হয় যে এখানে ডিপেন্ড করে যে আপনি কোন জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবেন। আর ধন্যবাদ জাকির হোসেন, ধন্যবাদ ইকবাল হাসান, সময় দিয়েছেন। আপনারা বাণিজ্য বা অর্থনীতি নিয়ে যারা রিপোর্ট করেন এবং আপনাদের কাছে যে তথ্যের ভান্ডার রয়েছে সেটা একদম বিশ্ব ব্যাংক থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত, কারণ বাজার পর্যন্ত, এবং সেই তথ্যগুলো দর্শকদের দেওয়ার জন্য এবং যে পরামর্শগুলো দিলেন সেগুলো অবশ্যই খুবই ভালো পরামর্শ, এগুলো কাজে আসবে। আসলে আপনারা সারা বিশ্বই সংবাদের জন্য ঘুরে বেড়ান, পৃথিবীর প্রতিটা প্রান্তে যেতে হয়। একটি শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে, যে আমরা দেখি যে কোনো উৎসব যখন আসে, আমি বাংলাদেশ বাদ দিয়ে বলছি, বিশ্বের বিভিন্ন দেশে উৎসব আসলে সেখানে মূল্য ছাড় দেয়া হয়, আর আমাদের দেশে উৎসবে মূল্য বৃদ্ধি এই যে আলোচনার ক্ষেত্র তৈরি করে দেয়, মানুষের ভোগান্তি বাড়ে।
এই বিষয়গুলো নিয়ে যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে এই জিনিসগুলো কিভাবে, এটা কি শুধু বিক্রেতার উপরই নির্ভর করে না ক্রেতারও কিছু করার আছে? ইকবাল হাসান। হ্যাঁ, এখানে বিক্রেতা ক্রেতা তো অবশ্যই, কিন্তু রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনাও আমার মনে হয় এক্ষেত্রে থাকা উচিত। যে আমি রমজান সামনে রেখে পণ্যের দাম বাড়াবো, এটা তো আমার দেশে একরকম মোটামুটি একটা চর্চা হয়ে গেছে। তো সেই চর্চাটা তো প্রথমে বন্ধ করতে হবে, যে না, দাম মানে কমাইতে না পারি অন্তত বাড়াবো না, তারপরে না কমানোর প্রশ্নটা আসবে। আমরাই কিন্তু বিভিন্ন সময়ে এটা রিপোর্ট করি যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় দাম 60% পর্যন্ত কমানো হয়। আমার এখানে চর্চাটা বা অভ্যাসটা এমন হয়ে গেছে, এখানে যদি আমার দাম কমানো হয় সেটা কিন্তু আর সামনে আসে না। অর্থাৎ আমার মানে দুর্নামটা এত বাজেভাবে হয়ে গেছে। সো এখানে আমার মনে হয় যে ব্যবসায়ীদের নীতি নৈতিকতা, ব্যবসায়ীরা কিছু কিছু প্রতিষ্ঠান যে এটা করছে না তা কিন্তু না। আমরা কিন্তু কিছু কিছু কর্পোরেট প্রতিষ্ঠানকে দেখি যে তারা রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে কিছু পণ্য বিক্রি করছে, তাদের পণ্য কিছু কিছু জায়গায় ছাড় দিচ্ছে, কিন্তু এইটা আমাদের ওই দীর্ঘদিনের দুর্নামের সাথে কম্পেয়ার করলে খুবই ছোট হওয়ার কারণে ওই বিষয়গুলো আর সামনে আসছে না। আমার মনে হয় যে এইখানে সরকারি পর্যায় থেকেও একটা মানে সার্বজনীন উদ্যোগের মাধ্যমে এরকম একটা ঘোষণা বা এরকম একটা সিস্টেম কাজ করবে, এটা আসা উচিত। জাকির হোসেন, এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাটা কতটা? গণমাধ্যমও কি এখানে ভূমিকা রাখতে পারে কিনা? হ্যাঁ, গণমাধ্যম তো ভূমিকা রাখছেই, কারণ গণমাধ্যম বাজার পরিস্থিতি নিয়ে শুধু রমজান এর আগে না, বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু এখন সারা বছরই রিপোর্ট হয়। তো গণমাধ্যম যাতে পণ্য বাজার স্থিতিশীল থাকে, হ্যাঁ, যাতে সিন্ডিকেট করে কেউ অতি মুনাফা না করতে পারে, সব দিকেই গণমাধ্যমের নজর রয়েছে। আর আপনি যেটা বলছেন, আপনার যে শেষ প্রশ্ন, যে উৎসবে আমাদের এখানে দাম বাড়ে, অনেক জায়গায় মুসলিম দেশে বিশেষত আমরা দেখি যে দাম কমানো। তো আমি মনে করি যে এটা আসলে চর্চার বিষয়। জাতি হিসাবে এর সঙ্গে আমাদের আহ আহ আচার আচরণ, রাষ্ট্রের দায়িত্ব, আমাদের যে সমস্ত আহ, আহ, ধর্মীয় চর্চা আছে, ধর্মীয় চর্চার প্রতিষ্ঠানগুলো আছে, সেই সব জায়গা থেকেও আমরা আমরা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য জায়গা থেকে এটার আসলে মোরাল সিচুয়েশন দরকার। নৈতিকভাবে এটাকে উদ্বুদ্ধ করা গেলে হয়তো একটা পর্যায়ে শুরু হবে, এবং একটা পর্যায়ে আমরাও সেরকম একটা দৃষ্টান্ত হতে পারবো যে সমস্ত জাতি উৎসবের সময় বিশেষ দাম বাড়ায় না, আমরাও তাদের মধ্যে অন্যতম। ঠিক, ধন্যবাদ জাকির হোসেন, ধন্যবাদ ইকবাল হাসান। আসলে আপনাকেও ধন্যবাদ। ক্রেতা বিক্রেতার উপরেই অনেকটাই, মানে অনেকটা না, অধিকাংশই নির্ভর করে জিনিসের দাম কতটা বাড়বে কমবে। এক্ষেত্রে সবারই সচেতন হওয়া উচিত। আপনাদের আবারও ধন্যবাদ।